সবাইকে সাদর আমন্ত্রণ বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক আয়োজন জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর প্রথম রাউন্ডের আজকের পর্ব। আমাদের প্রতিযোগিতার এই আসরে আপনারা কখনো স্কুল পর্যায়ের বিতর্ক দেখেছেন, আবার কখনো কলেজ পর্যায়ের বিতর্কিকদের অংশগ্রহণ দেখেছেন। তবে চলমান প্রতিযোগিতার এই আসরে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। টেলিভিশনে প্রচারিত বিতর্ক প্রতিযোগিতার সবগুলো আসরের মধ্যে এই আসরটিকে সর্বোচ্চ হিসেবে বিবেচনা করা হয়। মেধাবী সব বিতার্কিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আপনারা বিনোদনের পাশাপাশি জ্ঞান আহরণ করতে পারবেন। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরান ইসরায়েল যুদ্ধ অপরিহার্য। এই বিষয়টিকে নিয়ে যে দুটো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পরস্পরের সাথে যুক্তির দ্বৈরথে লিপ্ত হবেন তারা হচ্ছেন পক্ষদল আহসানুল্লাহ হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিপক্ষ দল সার্জেন্ট জহুরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, এবারে পরিচিত হব মেধাবী বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা করবার জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে। পক্ষ দলে আমাদের সাথে আছেন সূর্য দাস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, চতুর্থ বর্ষ, আহসানুল্লাহ হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সীমান্ত দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রথম বর্ষ, আহসানুল্লাহ হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ নাগিব মাহফুজ, বস্তু ও ধাতব কৌশল বিভাগ, চতুর্থ বর্ষ, আহসানুল্লাহ হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। অনন্তশীল, পানি সম্পদ কৌশল বিভাগ, প্রথম বর্ষ, আহসানুল্লাহ হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। প্রদ্যুৎ বিকাশ সূত্রধর উচ্ছ্বাস, স্থাপত্য বিভাগ, প্রথম বর্ষ, আহসানুল্লাহ হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ আশিক আল আরাফাত নাইম, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, প্রথম বর্ষ, আহসানুল্লাহ হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমি আরাফাত রহমান ফাহাদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আহসানুল্লাহ হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এবারে দেখে নেওয়া যাক বিপক্ষ দলে কারা আছেন। নাহিদ হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। মনিম শাহরিয়ার অন্তু, বাংলা বিভাগ, স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ আসিফুর রহমান, নৃবিজ্ঞান বিভাগ, স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওমর ফারুক, সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট, স্নাতক তৃতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তামিম মুদাসির, বিশ্বধর্ম সংস্কৃতি বিভাগ, স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। মাশরাফ ইবনে সালাম তাসকিন, ফিনান্স বিভাগ, তৃতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ সাইফুল কাজী, আরবি বিভাগ, স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিচয় পর্ব শেষ। এবারে আজকের এই প্রতিযোগিতার নিয়মকানুন জানিয়ে দিচ্ছি। আপনারা উভয় দলই সার্বিকভাবে যুক্তিতর্কের উপস্থাপনা এবং যুক্তি খণ্ডনের জন্য সর্বমোট 17 মিনিট সময় পাবেন এবং এই 17 মিনিট সময়ের কতটুকু সময় গঠনমূলক পর্বে এবং কতটুকু সময় যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। একজন বিতার্কিক কত সময় ধরে বক্তব্য উপস্থাপন করবে সেটিও উভয় দল নিজেরা নির্ধারণ করবে। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন কিংবা গঠনমূলক পর্বের যে কোনো একজন বিতার্কিক চাইলে যুক্তি খণ্ডন করতে পারবে। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতার সংকেত দেওয়া হবে এবং নির্ধারিত সময় শেষ হয়ে যাবার পর চূড়ান্ত সংকেত দেওয়া হবে। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মণ্ডলীর সঙ্গে, যাদের সুচিন্তিত প্রদেয় রায়ের মাধ্যমে আজকের এই বিতর্কের জয় কিংবা পরাজয় নিষ্পন্ন হবে। প্রথমেই আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি বিজ্ঞ বিচারক ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীরকে, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবারে মঞ্চে আসছেন ডক্টর হাসিবুল আলম প্রধান, অধ্যাপক, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মডারেটর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিজ্ঞ বিচারক জনাব আনম ফয়জুল হক জুরিককে। 1997 সালে অনুষ্ঠিত 14তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের বিতার্কিক এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিভুক্ত বেবসায়ের যুগ্ম সচিব। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন এবং বিতার্কিকদের প্রতি তাদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। সুপ্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সঙ্গে, যিনি সম্পূর্ণ বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং উপস্থিত বিতার্কিকদের উদ্দেশ্যে মূল্যায়ন বক্তব্য প্রদান করবেন। এবারে সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ করছি ডক্টর সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ এবং একজন প্রাক্তন বিতার্কিক। এবং একই সাথে আমি সম্মানিত সভাপতিকে অনুরোধ করব অনুষ্ঠানটি শুরু করবার জন্য। আমি প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা
সূর্য দাসকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। তার সময় 5 মিনিট। প্রাচীন রোমে একটা অত্যন্ত বিখ্যাত প্রবাদ ছিল, সি উইস পাকেম পারাবেলাম, যদি শান্তি চাও তবে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এ আবার কেমন কথা, শান্তি আর যুদ্ধ তো পরস্পর সাংঘর্ষিক দুইটা শব্দ। কিন্তু যদি আমরা ইতিহাস ভালোভাবে পর্যবেক্ষণ করি, সভ্যতার ইতিহাসে বারংবার দেখা যাবে শোষক যখন শোষণ করতে করতে শোষিতের পিঠ দেয়ালে ঠেকিয়ে ফেলে, তারপরও প্রতিরোধের আগুন না জ্বলে, তারপরও প্রতিবাদ না আসে, শোষকের দম্ভ তখন আকাশচুম্বী হয়। শোষক তখন বুঝতে পারে যা খুশি তা করলেও আমার কিচ্ছু হবে না, যতক্ষণ না পর্যন্ত কেউ একজন প্রতিবাদ করে আর বলে যে আমরা একটি ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিতর্কের বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরান ইসরায়েল যুদ্ধ অপরিহার্য। আমরা পক্ষে অবস্থান করছি। শুরুতেই চলে যাই সংজ্ঞায়নে। মধ্যপ্রাচ্য বলতে আমরা সেই ভূরাজনৈতিক অঞ্চলকে বোঝাচ্ছি যেটা দক্ষিণ পশ্চিম এশিয়া এবং উত্তর পূর্ব আফ্রিকার মধ্যে 17টি দেশ নিয়ে গঠিত, যার মধ্যে ইরান ও ইসরায়েলও অন্তর্ভুক্ত। শান্তি বলতে আমরা কি বোঝাচ্ছি? শান্তি বলতে আমরা বোঝাচ্ছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকদের জীবনমান, মানবাধিকার, সাম্য, সার্বভৌমত্ব ইত্যাদি যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলোর জন্য বর্তমানে যে অবস্থা বিদ্যমান তার চেয়ে উন্নত অবস্থা বিদ্যমান থাকে কিনা। অর্থাৎ শান্তি এখানে একটা আপেক্ষিক উন্নতিকে নির্দেশ করছে। আমরা বলছি না রূপকথার গল্পের মতো যে শান্তি মানে একটি ফুলও ঝরবে না, একটি বুলেটও যাবে না, একটি শিশুও মরবে না। ওরকম শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, ওটা আজকে আমাদের বিতর্কের উদ্দেশ্যও নয়। যুদ্ধ বলতে আমরা বোঝাচ্ছি ইরান এবং ইসরায়েলের মধ্যে পূর্ণ মাত্রার সামরিক সংঘাতকে, যেই সামরিক সংঘাতের পূর্বে তারা ঘোষণা দেয় এবং ঘোষণা দিয়ে সামরিক সংঘাতে লিপ্ত হয়। অর্থাৎ ছায়াযুদ্ধকে এখানে আমাদের মূল যুদ্ধের সংজ্ঞায়নের মধ্যে আনা হচ্ছে না। অপরিহার্য বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা বোঝাচ্ছি আমরা যে আপেক্ষিক শান্তির অবস্থার উন্নতির কথা বললাম, সেটা যুদ্ধ ছাড়া অর্জন করা সম্ভব নয়। অর্থাৎ বিপক্ষ দলকে দেখিয়ে যেতে হবে যে যুদ্ধ ছাড়া অন্য কোনো উপায় আছে যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান চলমান সংকটকে নিরসন করা যায়, বর্তমান অবস্থাকে উন্নত করা যায়। আমরা আমাদের সমস্ত যুক্তি উপস্থাপন করব 3টি আঙ্গিকে। প্রথম আঙ্গিকে আমরা দেখাবো মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থায় কিভাবে ছায়াযুদ্ধ আর ভূরাজনীতির কারণে মধ্যপ্রাচ্য বারবার রক্তাক্ত হচ্ছে, অবস্থা কিভাবে দিনকে দিন খারাপ হচ্ছে এবং কিভাবে এই ধারাবাহিকতা চলতে থাকবে যদি না একটা সরাসরি সামরিক সংঘাত শুরু হয়। দ্বিতীয় আঙ্গিকে আমরা দেখাবো যে কেন এটা ইরান ইসরায়েল যুদ্ধের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। ইসরায়েলকে কোনো একটা দাঁতভাঙা জবাব দিতে হলে ভূরাজনৈতিক বিভিন্ন উপাদান বিবেচনায় এখনই কেন মোক্ষম সময়, যুদ্ধনীতির ভাষায় অপটিমাম টাইম, সেটা আমরা প্রমাণ করে যাব। তৃতীয় আঙ্গিকে আমরা দেখাবো যুদ্ধের সমস্ত সম্ভাব্য পরিণতিতে চূড়ান্ত ফলাফল হিসেবে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়, যদিও তার আগে কিছু সাময়িক সংঘাত থাকে, রক্তক্ষয় থাকে, প্রাণহানি থাকে, যুদ্ধ বর্বর ভয়ঙ্কর, কিন্তু যুদ্ধ শেষে শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা আমরা দেখিয়ে যাব। প্রথম আঙ্গিকের ব্যাখ্যায় চলে যাই। ছায়াযুদ্ধের কথা যদি চিন্তা করি, মধ্যপ্রাচ্য এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত অঞ্চলগুলোর একটা। 1986 সালের পর থেকে লেবাননে হিজবুল্লাহ, 2015 সালে ইয়েমেনে হুথিদের উত্থান, সিরিয়ায় ন্যাশনাল ডিফেন্স ফোর্স বা এনডিএফ এবং ইরাকে পিএমএফের উত্থান, এই সব কিছুর মধ্য দিয়ে ছায়াযুদ্ধকে অর্থায়ন করা হয়েছে। এই ছায়াযুদ্ধের ফলে কি হচ্ছে? আমাদের কিন্তু মনে হয় না যে ছায়াযুদ্ধ অনেক ক্ষতিকর, কারণ এটা একটানা চলতে থাকে, ধারাবাহিকভাবে চলে এবং আমরা এর ভয়াবহতাটা টের পাই না। কিন্তু টের না পেলে ভয়াবহতা যে আসলে থাকে না এমনটা কিন্তু নয়। আমরা যদি লক্ষ্য করি 2011 সালের পর সিরিয়াতে 5 লাখ মানুষ মারা গেছে এই ছায়াযুদ্ধের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে। ইয়েমেনে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়িত দুর্ভিক্ষ চলছে। সেই দুর্ভিক্ষের ফলে 27 মিলিয়ন শিশু অপুষ্টিতে ভোগে, 45 মিলিয়ন শিশু স্কুলে যেতে পারে না, 98 মিলিয়ন শিশু যে কোনো ধরনের মেডিকেল ইমার্জেন্সিতে আছে। অর্থাৎ আমরা দেখছি ছায়াযুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য রক্তাক্ত হয়, আর্থিক এবং নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়। আমরা বিশ্বাস করি ইরান আর ইসরায়েলের মধ্যে যদি একটা পূর্ণমাত্রার যুদ্ধ হয়, যেখানে দুই পক্ষ একজন আরেকজনকে দেখে নিচ্ছে, শুধুমাত্র তারপরই আমরা একটা স্থায়ী সমঝোতার অবস্থায় পৌঁছাতে পারবো, যেটা হেজেমনিক স্ট্যাবিলিটি থিওরির মাধ্যমে প্রমাণ করা হয়। আমার দ্বিতীয় বক্তা এসে সেটা দেখিয়ে দিয়ে যাবেন। দ্বিতীয়ত আমরা দেখাবো কেন এইটা সবচেয়ে উপযুক্ত সময়। উপযুক্ত সময় কারণ নভেম্বরের 5 তারিখে আমেরিকা একটা নির্বাচন আছে। নির্বাচন পূর্ববর্তী জরিপে দেখা গেছে রিপাবলিকানদের জেতার একটা বড় সম্ভাবনা। ইসরায়েলকে যদি দাঁতভাঙা জবাব দিতে হয়, প্রতিহত করতে হয়, এটাই ভূরাজনৈতিক বিবেচনায় সবচেয়ে মোক্ষম মুহূর্ত ইসরায়েলকে একটা জবাব দেওয়ার, যেই জবাবের পর তারা কিছুটা হলেও সংযম প্রদর্শন করতে বাধ্য হবে। সুতরাং আমরা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরান ইসরায়েল যুদ্ধ অপরিহার্য। আমার পরবর্তী বক্তারা এসে পরবর্তী আঙ্গিকগুলোতে বিতর্ক উপস্থাপন করবেন। ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের প্রথম বক্তা নাহিদ হাসান, তাকে তার উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি।
ছাইলো মেঘে আকাশ, সূর্য অন্তরালে, শত শত প্রাণ হায় যুদ্ধে যাবে চলে। আজকে এখানে আসার সময় আমার মনে পড়ছিল যুদ্ধাহত ফিলিস্তিনি সেই শিশুটির কান্নাজড়িত সাক্ষাৎকারের কথা, যেখানে সে বলছে, আমাদের ঘরে কোনো খাবার নেই, কিছুদিন আগ পর্যন্ত আমার মা ঘাসের স্যুপ বানিয়ে দিত, এখন সেই ঘাসটুকুও পাচ্ছি না। আমরা আর যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। মাননীয় সভাপতি, ধন্যবাদ। আমরাও শান্তি চাই। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুগণ, যারা সামনে থেকে এবং দূরদর্শনে বিতর্ক দেখছেন, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে। মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরান ইসরায়েল যুদ্ধ অপরিহার্য। সঙ্গত কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। শুরুতেই আজকে পক্ষ দলের প্রথম বক্তা বিতর্কের বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রপঞ্চের সঠিক সংজ্ঞায়ন করতে ব্যর্থ হয়েছে। মধ্যপ্রাচ্য বলতে তারা 17টি দেশকে বুঝিয়েছে। কোন 17টি দেশ? এশিয়া আফ্রিকার মধ্যবর্তী একটি ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে মধ্যপ্রাচ্য, যেখানে আপনি আরব উপদ্বীপ, এশিয়ার মাইনর, হাতাই প্রদেশ ছাড়া তুরস্কের এশীয় অংশ, পূর্ব থেসার, মিশর, ইরান, লেভান্টা, ইরাক এবং ইয়েমেনের সুকাত্রা প্রদেশ ব্যতীত সমগ্র অঞ্চলটুকুই হচ্ছে মধ্যপ্রাচ্য। শান্তি বলতে আমরা বোঝাচ্ছি আগের যে কোনো সময়ের চাইতে মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও কম ক্ষতি সাধনের মাধ্যমে স্থিতিশীলতা আসবে এবং মানবাধিকার রক্ষা পাবে। ইরান হচ্ছে একটি শিয়া প্রধান মুসলিম রাষ্ট্র, অন্যদিকে ইসরায়েল হচ্ছে একটি জায়নবাদী ইহুদি রাষ্ট্র। যুদ্ধ বলতে আমরা বোঝাচ্ছি সশস্ত্র সংঘাত, যেখানে পরস্পর দ্বন্দ্বে লিপ্ত পক্ষগুলোর মোকাবেলা হবে সামরিক শক্তির মাধ্যমে। তারা ছায়াযুদ্ধের কথা বলে গেলেন, কিন্তু কোনো সংজ্ঞায়ন করে যাননি। অপরিহার্য বলতে শান্তি নিশ্চিত করতে এটি একমাত্র পন্থা, কিন্তু আমরা মনে করি মধ্যপ্রাচ্যের শান্তির জন্য এটি একমাত্র উপায় নয়। কারণ মাননীয় সভাপতি, মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপট এবং রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বের জায়গাটি আপনাকে বুঝতে হবে। আজকে আমরা দেখাবো কিভাবে ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তির জন্য অপরিহার্য নয় এবং এর বিকল্প পন্থা কি হতে পারে। শুরুতেই আজকে দলের প্রথম বক্তা হিসেবে আমি আমাদের দলীয় যুক্তিগুলো বলে যাব। দ্বিতীয় বক্তা এসে তথ্য উপস্থাপনের মাধ্যমে ব্যাখ্যা করবেন। তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা এসে যুক্তি খণ্ডনের মাধ্যমে আমাদের বিতর্কের অবস্থানটি আজকে পরিষ্কার করে যাবেন। আমাদের যুক্তিগুলো হচ্ছে, এক, ঐতিহাসিক প্রেক্ষাপট এটিই নির্দেশ করে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনেনি। পৃথিবীর আর কোনো অঞ্চলে শান্তি আনতেও পারে, কিন্তু মধ্যপ্রাচ্যে কখনো আনেনি। দুই, ইরান ইসরায়েল যুদ্ধের দৃশ্যমান পরিণতি নেই। তিন, ইরান ইসরায়েল যুদ্ধে জড়িত অংশীজনদের স্বার্থ বিশ্লেষণ। চার, যুদ্ধ অপেক্ষা সমঝোতা কিংবা শান্তি আলোচনার মাধ্যমে চুক্তি মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে অধিকতর কার্যকরী। এই প্রক্রিয়ায় মাননীয় সভাপতি শান্তি প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে, তবে প্রক্রিয়াটি যুদ্ধের চাইতে অধিকতর ফলপ্রসূ, সেটি আজকে আমরা বিতর্কে দেখিয়ে যাব। এই সেই শান্তি আলোচনা যেটি হতে পারে যুদ্ধ পরিস্থিতিতে, বৈশ্বিক স্বার্থে, মানবাধিকার রক্ষার্থে। আপনাকে শুরুতেই যদি আমাদের প্রথম যুক্তিটির দিকে তাকাতে বলি, ঐতিহাসিক প্রেক্ষাপট এটি নির্দেশ করে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনেনি। আমরা যদি মোটা দাগে মধ্যপ্রাচ্যের আধুনিক বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধগুলোর দিকে তাকাই, 4টি আরব ইসরায়েল যুদ্ধ রয়েছে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল তৎকালীন ফিলিস্তিনের 77% ভূমি দখল করে নিয়েছিল। বাস্তুহারা এবং গৃহহীন হয়েছিল 70,000-এরও বেশি ফিলিস্তিনি। ইহুদিরা 500-রও বেশি ফিলিস্তিনি অধ্যুষিত গ্রাম ধ্বংস করে এবং 15,000 ফিলিস্তিনিকে হত্যা করে। এর মধ্যে কিছু ছিল মাননীয় সভাপতি গণহত্যার চেয়েও ভয়াবহ। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ তথা সুয়েজ খাল সংকটের সময় আমরা দেখেছি কিভাবে শোচনীয়ভাবে মিশর পরাজিত হয়েছিল। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ তথা 1967 সালের ঐতিহাসিক সেই 6 দিনের যুদ্ধ, সেখানে আমরা দেখেছি কিভাবে ইসরায়েল গোলান মালভূমি, সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা, পশ্চিম তীর সহ সমগ্র ফিলিস্তিনি অঞ্চলটা দখল করে নেয়। ফলস্বরূপ লাখ লাখ ফিলিস্তিনি তাদের পিতৃভূমিদের আবাস সহ মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে ফেলে। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে আমরা দেখি কী পরিমাণ মানবিক সংকট, ক্ষয়ক্ষতি এবং অর্থনৈতিক লোকসান গুনতে হয়েছিল রাষ্ট্রগুলোকে। মধ্যপ্রাচ্যে আপনি দেখুন, মধ্যপ্রাচ্যে সংগঠিত এই যুদ্ধগুলোর কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ফলাফল নিয়ে আসতে পারেনি। আমরা যদি ফলাফল বিশ্লেষণ করি তাহলে দেখব এই যুদ্ধগুলোর ফলে মধ্যপ্রাচ্যে শান্তি আসেনি, বরঞ্চ আরও দীর্ঘস্থায়ী সংকটের সূচনা হয়েছিল। তারা এসে আজকে যে কথাগুলো বলে গেলেন মাননীয় সভাপতি, তার যুক্তি খণ্ডন এবং ব্যাখ্যা আমার দলের পরবর্তী বক্তাগণ এসে দিয়ে যাবেন। সবশেষে একটা কথা বলতে চাই, আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে শান্তি খুঁজেন যুদ্ধের মাধ্যমে, অন্তত মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এটি সম্ভব না, কারণ এখানে প্রত্যেকটি রাষ্ট্রের আলাদা স্বার্থ রয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে পক্ষ দলের দ্বিতীয় বক্তা সীমান্ত দাস, তার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলীকে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের বিপক্ষ দল বারবার বলে গেলেন যে এখানে যুদ্ধের মাধ্যমে শান্তি আনা সম্ভব নয়, বরং শান্তি আনার জন্য আমাদেরকে একটি শান্তি চুক্তি করা লাগবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, এরকম শান্তি চুক্তি আমাদের বারবার হয়েছে, আব্রাহাম অ্যাকর্ড হয়েছে, এরপর আরও বিভিন্ন শান্তি চুক্তি হয়েছে, কিন্তু প্রতিনিয়ত আমরা দেখেছি কোনো না কোনো দেশ সেই শান্তি চুক্তিকে লঙ্ঘন করেছে। তাহলে তারা কিভাবে বলতে পারে যে আমি যদি আজকে আরেকটি শান্তি চুক্তিতে যাই সেই শান্তি চুক্তির লঙ্ঘন হবে না?
অর্থাৎ আমি যদি শান্তি চুক্তি আজকে করিও সেই শান্তি চুক্তি যে লঙ্ঘন হবে না সেই জিনিসটা নিশ্চিত নয়। প্রথম কথা হচ্ছে এটি। দ্বিতীয়ত, আমরা মনে করি এই যে তারা যে বললেন যে আমরা শান্তি চুক্তিতে যাব এবং শান্তি চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বা পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে একটি শান্তি প্রতিষ্ঠা করব। আমরা মনে করি ইরান এবং ইসরায়েল যেই দুটি দেশ নিয়ে আমরা কথাবার্তা বলছি, সেই দুটি দেশের কোনো দেশই চায় না যে এই পরিস্থিতিটা শান্ত হোক। কেন, কিভাবে সেটি আমি ব্যাখ্যা করব। প্রথম কথা হচ্ছে, ইরানে যারা ক্ষমতায় আছে তারা একটি ইসলামিক তন্ত্র চালাচ্ছে এবং এই জায়গাটাতে মানুষের সমর্থন তারা প্রতিনিয়ত হারিয়েছে। কিভাবে হারিয়েছে আমরা দেখেছি। সাম্প্রতিক যে নির্বাচন হয়েছে 2021-22-এ, সেখানে সর্বনিম্ন ভোট পড়েছে ইরানের ইতিহাসে। কেন সেটি হচ্ছে? কারণ ইরানের যে ক্ষমতায় যারা আছে তাদের বিভিন্ন পদক্ষেপের কারণে, যেমন আমরা দেখেছি হিজাবের বিরুদ্ধে মোরাল পুলিশিংকে নামানো হয়েছে, এই ধরনের বিভিন্ন পদক্ষেপের কারণে মানুষের সমর্থন তারা হারিয়েছে। একইভাবে ইসরায়েলও আমরা দেখেছি নেতানিয়াহু মানুষের সমর্থন হারিয়েছে। এখন সেই সমর্থনকে বা এরপরেও ক্ষমতায় থাকার জন্য তাদের কি করা প্রয়োজন? তাদের এমন একটি শত্রু তাদের মানুষকে দেখানো প্রয়োজন, যেই শত্রুটাকে আটকাতে হলে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। প্রথমত আমরা মনে করি যদি এখন যুদ্ধটি লাগে তবে সেই যুদ্ধের পরিণতি 3 ধরনের হতে পারে। প্রথম পরিণতি হচ্ছে এই যুদ্ধটি দীর্ঘায়িত হবে এবং একটি সময় গিয়ে, যেমন আমরা দেখেছি বিভিন্ন বিশ্বযুদ্ধের পর বিভিন্ন শান্তি চুক্তি হয়েছে, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন কূটনৈতিক পরিবর্তন এসেছে, সেরকম একটি পরিবর্তন আসবে। দ্বিতীয়ত হতে পারে যে কোনো একটি পক্ষ জিতবে। আমরা আপনাকে দুটি সম্ভাবনাই দেখাবো কেন দুটি সম্ভাবনাই আমাদের জন্য ভালো। প্রথমত আমরা মনে করি এখানে যদি কখনো এই ধরনের যুদ্ধ হয় তবে শান্তি চুক্তি একটা পর্যায়ে গিয়ে হওয়াটাই অধিক লাইকলি। কেন? প্রথমত যে এই যে যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, সেখানে আছে পার্সিয়ান গালফ, সেখানে আছে লোহিত সাগর, সেখানে আছে হরমুজ প্রণালী, এই ধরনের বিভিন্ন সামুদ্রিক পথ। এই পথগুলো দিয়ে বৈশ্বিক যে সমুদ্রপথের বাণিজ্য, সেই বাণিজ্যের প্রায় 20% অর্থাৎ 5 ভাগের 1 ভাগ বাণিজ্য হচ্ছে। তার মানে এই যুদ্ধটি যদি একবার দুই পক্ষের মধ্যে লাগে তবে সেখানে বিভিন্ন রিজিয়নের মধ্যে এই যুদ্ধগুলো চলতে থাকবে এবং যদি যুদ্ধ চলতে থাকে তাহলে ওই জায়গাগুলোতে বিভিন্ন অস্থিতিশীলতা তৈরি হবে। আমরা ইতোমধ্যে দেখেছি যে জানুয়ারির মধ্যেই এই যে সামুদ্রিক বাণিজ্যগুলো হতো সেই সামুদ্রিক বাণিজ্যের 50% হ্রাস পেয়েছে। এই জিনিসটি কেন হচ্ছে? কারণ ওই অস্থিতিশীলতার জন্য। অর্থাৎ এই অস্থিতিশীলতার কারণে এই প্রভাবটি শুধুমাত্র দুটি দেশের মধ্যেই পড়বে না, সারা বিশ্বের মধ্যে পড়বে। তারা যে শান্তি চুক্তিটি চাচ্ছে সেই শান্তি চুক্তিটি তখনই হবে যখন বিশ্বের প্রতিটি দেশ এগিয়ে আসবে এই শান্তি চুক্তির জন্য। এবং আমরা মনে করি যে এই মুহূর্তে এরকম একটি বৈশ্বিক প্রভাব পড়বে, সেই মুহূর্তে প্রত্যেকটি দেশ বাধ্য হবে যাতে তারা শান্তি চুক্তিটিতে আসে। সুতরাং শান্তি চুক্তিটিতে আমাদের পক্ষে হবে তাদের পক্ষের তুলনায়, কিন্তু তাদের পক্ষে শান্তি চুক্তির কোনো ইনসেন্টিভ এখন পর্যন্ত দেখিয়ে দেয় না। দ্বিতীয়ত আমরা মনে করি যদি একটি পক্ষ জিতে যায় তবুও এই জিনিসটা আমাদের জন্য ভালো। কেন? কারণ আমরা দেখেছি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরেছে তখন তাদের পররাষ্ট্রনীতিতে বিভিন্ন পরিবর্তন এসেছে। এক সময়ের যুদ্ধংদেহী একটি দেশ শান্তিপ্রিয় দেশ হিসেবে বর্তমানে বিশ্বে পরিচিতি লাভ করেছে। কেন সেটি হচ্ছে? কারণ একবার যখন যুদ্ধ হয় তখন নিজের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং যখন একবার যুদ্ধ হয় তখন ওই ক্ষয়ক্ষতির পর মানুষের মাথায় এটি চলতে থাকে যে আমরা আর যুদ্ধ চাই না। তখন ওই দেশ বাধ্য হয় শান্তিপ্রিয় একটি দেশ হয়ে সকলের সাথে একটি শান্তির সম্পর্ক বজায় রাখতে। সুতরাং আমরা মনে করি তারা যে শান্তি চায় সেই শান্তিটি শুধুমাত্র একটি যুদ্ধের মাধ্যমে আনয়ন করা যায়। তাই আমরা মনে করি একটি যুদ্ধ অপরিহার্য। ধন্যবাদ। এবারে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোনেম শাহরিয়ার অন্তু, তার সময় হচ্ছে 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের এই বিতর্কে আমাকে সুযোগ প্রদানের জন্য। ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগো বলেছিলেন, শান্তি সভ্যতার গুণ আর যুদ্ধ হলো তার অপরাধ। তার এই কথার বাস্তব প্রমাণ আমরা পাই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। ইরাক থেকে সিরিয়া, লিবিয়া থেকে ইয়েমেন, প্রত্যেকটি ভূখণ্ডে আজ যুদ্ধ রয়েছে এবং যুদ্ধের কারণে সেখানে মানবতা আজ বিপন্ন হয়েছে। আমরা আজকে যে সময় বিতর্কটি করছি সেই সময়ে কোনো এক ফিলিস্তিনি শিশু যুদ্ধে আহত হয়ে হয়তো আমাদের উপরই অভিসম্পাত করছে। আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে আমি শান্তির কথা বলছি সেই মুহূর্তে কোনো সিরীয় শরণার্থী পরিবার নিভৃতে চিন্তা করছে 2015 সালে আয়লান কুর্দির পরিণতির কথা। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ডে অনেক বছর যাবৎ ধরে আপনার যুদ্ধ হয়েছে, কিন্তু শান্তি কোথায়? আমার এই কথাবার্তাগুলোকে আজকের প্রতিপক্ষ দল আমার ভ্রান্ত আবেগীয় কথাবার্তা বলে ভুল প্রমাণিত করতে চাইবেন। তাদের জন্য কিছু তথ্য উপস্থাপন করছি। এই যুদ্ধের কারণে সিরীয় যুদ্ধে UNHCR এর মতে প্রায় 68 লক্ষ মানুষ শরণার্থী হয়েছে। ইয়েমেন যুদ্ধে জাতিসংঘের তথ্য অনুযায়ী মারা গিয়েছে 3,77,000-এরও বেশি মানুষ। কিন্তু প্রশ্নটি হলো, সেখানে কি শান্তি এসেছে?
শান্তি আসেনি। আমাদের দলীয় প্রথম যুক্তিটি কী ছিল? আমরা দেখিয়ে গিয়েছি যে এই মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে আপনি কোনোভাবেই যুদ্ধের মাধ্যমে শান্তি নিয়ে আসতে পারবেন না। তারা যে রাষ্ট্র বনাম রাষ্ট্রের কথা বলছেন, যুদ্ধের কথা বলছেন, সেই তত্ত্ব যদি ঠিক হতো তাহলে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পরে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ আর সংগঠিতই হতো না। কারণ তারা দাবি করছেন যে একটি যুদ্ধ হবে এবং যুদ্ধ হওয়ার পরেই সেখানে একটি শান্তি চুক্তি হবে এবং সব কিছু শান্ত হয়ে যাবে, আমরা এর থেকে অধিকতর ভালো সমাজ পাবো। কিন্তু বাস্তবে কি সেটি পেয়েছি আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলী? প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, কিন্তু শান্তি এখন অধরা। যুগ যুগ ধরে এই যুদ্ধটি চলবে। দুটি তত্ত্বের মাধ্যমে এটি আমরা প্রমাণ করে দিয়ে যাব। প্রথমটি হচ্ছে মাননীয় সভাপতি জিরো সাম গেম তত্ত্ব। এই তত্ত্বে আপনাকে দেখায় কোন একটি বিবাদমান বিষয়ে কোনো একটি পক্ষ জয়লাভ করতে চাইলে অপর পক্ষকে ঠিক ততটুকুই হারাতে হবে। তারাও তাদের দ্বিতীয় বক্তব্য এক্ষেত্রে একমত, যেখানে যুদ্ধ হবে এক পক্ষ হারবে অথবা এক পক্ষ জিতবে। কিন্তু মধ্যপ্রাচ্য ইতিহাস আপনাকে বলে যে এই যুদ্ধগুলোতে পরাজিত শক্তি বারবার তার অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সহস্র পন্থা বেছে নিয়েছে এবং এই যুদ্ধের মাধ্যমে একটি পক্ষ বিজয়ী হলেও সেখানে আপনার অসংখ্য উপগোষ্ঠী তৈরি হয়েছে এবং উপগোষ্ঠীগুলোর আপনার উত্থানই বর্তমান যুদ্ধের এই মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলোর জন্য দায়ী। মাননীয় সভাপতি, আমরা আরেকটি দেখাই, এই যে তাদের দ্বিতীয় বক্তা আমাদের পক্ষে কথা বলে গেলেন, তিনি বলে গেলেন যে ইরান কেমন রাষ্ট্র, ইসরায়েল কেমন রাষ্ট্র, এগুলো হচ্ছে জনতুষ্টিবাদী রাষ্ট্র। যদি তাদের কথাই আমি সত্য ধরে নেই তাহলে এই জনতুষ্টিবাদী রাষ্ট্রের সরকার যখনই বিপদে পড়বে তখনই নতুন করে যুদ্ধের আয়োজন করবে। যুদ্ধ হবে, মানুষ মরবে, কিন্তু সেখানে শান্তি আসবে না। অর্থাৎ তাদের কথা অনুযায়ী সেই সরকার যখন দেখছে আমি বিপদে পড়ছি, আমার আমিনীর মতো সংগ্রামকে আমার দমন করতে হচ্ছে, যখন ইসরায়েলের সরকার দেখবে যে এখন তো আমার জনসমর্থন নেই, তার মানে তারা সেখানে যুদ্ধের আয়োজন করবে। অর্থাৎ এই যুদ্ধটা আপনার ক্রমান্বয়ে হতে থাকবে এবং এই যুদ্ধের কোনো নির্দিষ্ট আপনার শেষ প্রান্ত আমরা কখনোই বিশ্ব দেখবো না। মাননীয় সভাপতি, আমাদের তৃতীয় যুক্তিটি ছিল, আমরা মাননীয় সভাপতি আপনি এই যুদ্ধের অংশীজন, এই প্রধান যে তিনটি অংশীজন রয়েছে ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের জনগণ, এই তিনজনের স্বার্থটি বিশ্লেষণ করছি। আমরা আপনাকে দেখাই এই জায়গায় যুদ্ধ হলে তিনটি দেশেরই ক্ষতি হবে। আপনাকে প্রথমত ইরানের দিকে তাকাতে হবে। ইরান যে ছায়াযুদ্ধগুলো করেছে এখন অবধি, সেই ছায়াযুদ্ধের রেশ লেগেছে আপনার সিরিয়াতে, ইয়েমেনের হুতি কিংবা লেবাননের হিজবুল্লাহ। ইরান ইসরায়েল যখন যুদ্ধ হবে তখন আপনার যুদ্ধটি শুধুমাত্র ইরান ইসরায়েলের ভিতর সীমাবদ্ধ থাকবে না, তখন একটি দ্বিরাষ্ট্রভিত্তিক যুদ্ধের থেকে সেটি একটি বহুরাষ্ট্রভিত্তিক যুদ্ধের দিকে চলে যাবে। অর্থাৎ আপনাকে সেখানে মাননীয় সভাপতি একটি বৃহৎ ক্ষতির, এখন যেখানে ফিলিস্তিনে প্রতি 10 মিনিটে একজন শিশু মারা যাচ্ছে, তখন যুদ্ধ হলে প্রতি 1 মিনিটে 10 জনের বেশি ফিলিস্তিনি শিশু মারা যাবে। অর্থাৎ এই ফিলিস্তিনি ইস্যু কিংবা ইরানের কুর্দি ইস্যু বা সিরিয়ার যে অভ্যন্তরীণ সংকট, সেগুলোকে আপনি বিপদে ফেলবেন এবং সেই দেশগুলোকে না চাইলেও যুদ্ধের আপনি অন্তর্ভুক্ত করবেন। অর্থাৎ এখানে যুদ্ধের মাধ্যমে শান্তি কোনোভাবেই সম্ভব না। শান্তি সম্ভব শান্তি আলোচনার মাধ্যমে। আমরা দেখেছি তারা বলছেন এখানে কোনো উপযুক্ত পরিবেশ নেই, কিন্তু 16 এপ্রিল 2024 সালে আমরা দেখেছি ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রো এবং বিশ্ব পরাশক্তি দেশগুলো আপনার এখানে শান্তি চুক্তির জন্য আহ্বান করছেন। অর্থাৎ এই দেশগুলো চাচ্ছে যেখানে একটি শান্তি চুক্তি হোক এবং এই শান্তি চুক্তির মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি অর্জন করতে পারবো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে পক্ষদল আহসানুল্লাহ হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বক্তা মোহাম্মদ নাগিব মাহফুজ বক্তব্য রাখবে। তার সময় 5 মিনিট। মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারকগণ, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস নিয়ে তারা কথা বললো, সিরিয়া লেবানন যুদ্ধ, জিনিসটা আমরা একটু ভেবে দেখে আসলে জিনিসটা কীরকম। সিরিয়া লেবাননের যে যুদ্ধগুলো হচ্ছে, লেবাননে আপনি যখন হেজবুল্লাহ যুদ্ধ করছে, হেজবুল্লাহকে ফান্ডিং করছে ইরান। অর্থাৎ তারা আজকে যে যুদ্ধের কথা বললো, আমরা শুরু থেকে আপনাকে বলছি যে আজকে ছায়াযুদ্ধ হচ্ছে, যে ছায়াযুদ্ধে ইরান ইসরায়েল পরোক্ষভাবে আক্রমণ করছে একজন আরেকজনকে। কেন জিনিসটা খারাপ, এবং আজকে আমরা আপনাকে দেখিয়ে যাবো যে এই যুদ্ধের যদি পরিণতি হয়, যে কোনো পরিণতি কেন বর্তমান পরিস্থিতি থেকে ভালো। আজকে তারা বারবার বলে যাচ্ছে যে শান্তি চুক্তি হবে। আমাদের দ্বিতীয় বক্তা তাদেরকে প্রশ্ন করেছিল যে কিভাবে তাদের শান্তি চুক্তিতে কাজ করবে কিংবা এখন কেন শান্তি চুক্তি মানবে, যেখানে আগের যে সকল শান্তি চুক্তি ছিল, আব্রাহাম অ্যাকর্ড, এগুলো তারা ইসরায়েল বারবার ভঙ্গ করেছে। তারা আমাদেরকে একটিবার উত্তর দিয়ে যায়নি যে কেন বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল বা ইরান যে কেউ কোনো প্রকার শান্তি চুক্তি মানতে বাধ্য, যেটা তারা এতদিন মানেনি। আমরা আপনাকে দেখিয়ে যাচ্ছি যে আজকে যদি আমার যুদ্ধের যে কোনো পরিণতি হয়, ধরে নিলাম ইরান বা ইসরায়েল যে কোনো এক পক্ষ যুদ্ধ জয়ী হবে, অর্থাৎ যে কোনো একটি মহাশক্তি এই উপমহাদেশে থাকবে, তখন কি সুবিধাটি হবে। লক্ষ্য করুন,
আজকে ইসরায়েল এবং ইরান তারা যখন এসব ছায়াযুদ্ধগুলো করছে, হিজবুল্লাহকে ফান্ডিং করছে, তারা কি বলে ফান্ডিং করছে? তারা বলছে যে আমার নিজের রাষ্ট্রকে নিরাপদ রাখতে হবে। যেই মুহূর্তে ইরান ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে যে কোনো একটি পক্ষ যদি আজকে যুদ্ধে বিজয় লাভ করে, তখন কিন্তু হিজবুল্লাহ কিংবা হামাস এইসব ছায়া শক্তিগুলো কোনো অস্তিত্বই থাকবে না। কেন? কারণ ইরান যেই মুহূর্তে যুদ্ধে হেরে যাবে তখন কিন্তু সে আর হিজবুল্লাহকে ফান্ডিং করতে পারবে না, এবং তখন হিজবুল্লাহ ইসরায়েলের সাথে যে যুদ্ধ করা, অর্থাৎ যে ছায়াযুদ্ধের যে প্রবণতা, এটা হবে না, এটা অবশ্যই নিশ্চিত। এখন মাননীয় সভাপতি, আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আজকে এছাড়া যদি ইরান এবং ইসরায়েলের যদি যুদ্ধ হয়, কেন আমার শান্তি চুক্তিটা খুব ভালো হবে বর্তমান পরিস্থিতি দেখে। তারা আজকে আমাদের কি একটিবারের জন্য বলে যায়নি যে তাদের শান্তি চুক্তিটি দেখতে কেমন, কিংবা শান্তি চুক্তির কারণে কেন শান্তি বরাজ করবে। আমরা বলছি কি, যেই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হবে, তাদের যে যুদ্ধের যে প্রভাব, আপনি ক্যানেল বলেন কিংবা বিভিন্ন কারণে তাদের বাণিজ্যিক যে প্রভাবগুলো সারা বিশ্বের উপর পড়বে। আমরা দেখতে পারবো কি, যদি তেলের যে 20% তেল সমগ্র বিশ্বের যে তেলের লেনদেন হয়, তা হচ্ছে কি ওই ক্যানেলের মধ্যে দিয়ে হয়। যদি যুদ্ধের কারণে এইসব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সমগ্র বিশ্বের অর্থনীতির উপর একটা প্রভাব ফেলবে, যে জিনিসটা আমেরিকা, রাশিয়া, চায়না সবাইকে উদ্বুদ্ধ করবে যাতে তারা শান্তি চুক্তির দিকে আগায়। তারা তাদের অর্থনৈতিক স্টেবিলিটি আনতে চাইবে এবং শান্তি বজায় রাখতে চাইবে, এবং তৃতীয়ত তাদের নিজস্ব দেশে যে সরকারের যে স্থিতিশীলতা তা বজায় রাখতে চাইবে। অর্থাৎ আমরা আপনাকে দেখাচ্ছি, আজকে যদি ইরান ইসরায়েল একটি সরাসরি যুদ্ধে যায়, তখন যে বড় শক্তিগুলো আছে ইউএসএ, রাশিয়া, চায়না, তারা কেন একটি ভালো শান্তি চুক্তির দিকে আগাবে রেদার দেন ডিরেক্ট যুদ্ধ করা? কেননা তারা যদি শান্তি চুক্তির দিকে না আগায়, তখন জিনিসটা আলটিমেটলি তাদের নিজেদেরকেই ইফেক্ট করবে। এজন্য আমরা আপনাকে দেখে যাচ্ছি যে ইরান ইসরায়েল যদি সরাসরি যুদ্ধ হয়, কেন একটি ভালো শান্তি চুক্তি হবে। তারা আজকে বলেন যে বর্তমান নতুন করে শান্তি চুক্তি করবেন, কিন্তু এই শান্তি চুক্তি কেন মানবে? আমরা দুইজন তাদেরকে প্রশ্ন করে গেলাম, তারা এখন উত্তর দেয়নি যে আসলে কেন শান্তি চুক্তিটি মানবে। আমরা মনে করি কি, বর্তমানের কোনো শান্তি চুক্তি তারা মানবে না, কেননা তারা জানে যে তাদের ডিরেক্ট কখনো আক্রমণ হবে না, ছায়া যুদ্ধের মধ্যে চলবে। যেই মোমেন্টে দুইটা শক্তি সরাসরি যুদ্ধ করবে, তখন আমরা মনে করি কি এই জিনিসটা আরও বেশি ইফেক্টিভ হবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে তারা এসে ফিলিস্তিনের শিশুদের কান্নার কথা বলে গেলেন। জিনিসটা আমরা অবশ্যই স্বীকার করি যে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, কিন্তু ফিলিস্তিনের যুদ্ধগুলো কাদের সাথে হচ্ছে? ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ হচ্ছে। হামাস হচ্ছে কি ইরান দ্বারা ফান্ডেড একটা ছায়া গোষ্ঠী, যারা ছায়া যুদ্ধের মাধ্যমে আগাচ্ছে। তাদের কাছে আমার প্রশ্ন যে আজকে যদি আমি সরাসরি যুদ্ধে না যাই, তারা কিভাবে এই ছায়া যুদ্ধকে থামাবে? তারা একটিবারের জন্য দেখিয়ে যায়নি যে ছায়া যুদ্ধগুলো বর্তমানে চলছে, এগুলো কেন আপাতত কোনো শান্তি চুক্তির মাধ্যমে থামবে। কেননা হামাস কিংবা হিজবুল্লাহ বা হুতি এদের সাথে যে যুদ্ধ হচ্ছে, তা প্রতিনিয়ত যুদ্ধের পরিমাণ বাড়ছে, এবং এটাতে থামার কোনো কারণ নেই। তাছাড়া আজকে তাদের পক্ষ থেকে একটি যুক্তি আসলো যে ঐতিহাসিকভাবে শান্তি কখনো মিডল ইস্টে আসেনি। কেন? কারণ তৎকালীন যে ইসরায়েল ছিল, সে অনেক বেশি পাওয়ারফুল ছিল, এবং তার সাথে তখন ছিল হচ্ছে কি আপনার লেবানন, জর্ডান, যারা অতটা শক্তিশালী ছিল না। কিন্তু বর্তমানে ইসরায়েলের সামনে যে প্রতিদ্বন্দ্বী ইরান, সে অনেক বেশি শক্তিশালী, তার নিউক্লিয়ার ওয়েপেন আছে। অর্থাৎ যুদ্ধটা এরকম হবে না যে ইরান ইসরায়েল যুদ্ধ হলে সাথে সাথে যুদ্ধটা শেষ হয়ে যাবে। অর্থাৎ এই যুদ্ধটা ইসরায়েলের জন্য জিতা অনেক কষ্ট হবে, এবং আমরা মনে করি এই যুদ্ধ তারা কখনো জিততেও পারবে না, কেননা তারা কখনো ইউএসএ সরাসরি সমর্থন পাবে না। আমি আপনাকে অ্যানালাইসিস করে দেখেছি ইউএসএ কেন এই যুদ্ধের সরাসরি আসবে না। এখন আজকে তাদের যে আমাদের পক্ষ এবং তাদের দুই পক্ষকে যদি আমরা সংক্ষেপ করি যে আসলে কোন পৃথিবীতে শান্তি বেশি বজায় থাকবে, আমরা আপনাকে দেখাচ্ছি যে যদি আজকে ডিরেক্ট একটি ইরান ইসরায়েল যুদ্ধ করে, তাহলে ছায়া যুদ্ধটা থাকবে না, বা থাকলেও এক পর্যায়ে যুদ্ধে অবশ্যই ক্ষতি হবে, বা যুদ্ধের এক পর্যায়ে গিয়ে কিন্তু এই যুদ্ধ কন্টিনিউ করবে না, কেননা তখন হামাস, হিজবুল্লাহ কিংবা অর্থাৎ যে ছায়া শক্তিগুলো আছে তাদের অস্তিত্বই থাকবে না যদি যে কোনো একটি পক্ষ জিতে যায়। অথবা যদি যুদ্ধটি কন্টিনিউ হয় অনেক দীর্ঘমেয়াদে, আমরা আপনাকে দেখেছি কীভাবে একটি বেটার শান্তি চুক্তি আসতে পারে। অর্থাৎ আমরা আপনাকে দেখিয়েছি যে বর্তমানে যুদ্ধ হলো দীর্ঘমেয়াদে কেন এই যুদ্ধটি আমার মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারবে। যে জায়গায় আজকে আমাকে বিপক্ষ দল শুধুমাত্র আবেগী কথাবার্তা বলেছে, একটিবারের জন্য আমাকে একটি আলোচনা দিয়ে যায়নি যে বর্তমানে কিভাবে কাজ করলে এই যুদ্ধগুলো থামবে, কিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাবে, কিংবা শান্তি চুক্তিটা কিভাবে কাজ করবে, এই ধরনের কোনো ব্যাখ্যা তাদের কাছ থেকে পাইনি। আমরা মনে করি কি বর্তমানে যুদ্ধে অবশ্যই প্রয়োজন, এবং এর মাধ্যমেই মধ্যপ্রাচ্যে শান্তি আনা সম্ভব। ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের তৃতীয় বক্তা মোহাম্মদ আসিফুর রহমান, তার সময় 5 মিনিট। মাননীয় সভাপতি, আজকে আমি বক্তব্য শুরু করতে চাই যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জাতীয় কবির একটি বিখ্যাত পঙ্ক্তি দিয়ে। মাহমুদ দারউইশ লিখেছেন, তুমি যখন যুদ্ধের প্রস্তুতি নাও, তখন তুমি তাদের কথা ভাবো যারা শান্তিকামী, যারা শান্তি চায়। অর্থাৎ যুদ্ধবিধ্বস্ত এই দেশটির জাতীয় কবিও প্রথমে ভাবতে বলেছেন তাদের কথা যারা যুদ্ধের কারণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। আজকে আমরা তাদের কথাই ভাবছি, এবং সেখান থেকেই আজকে মাননীয় সভাপতি যেই কথাটি আমার পক্ষদল বলছেন তাদের বিরোধিতা আমরা করছি। মাননীয় সভাপতি, তাদের দিক থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, এক এক করে প্রশ্নগুলোর উত্তর দিব এবং আমার প্রশ্নগুলো তাদের কাছে করে যাব। প্রথমত, তারা বলছেন যে দুই পক্ষ যদি আজকে শান্তি চুক্তি মেনে না নেয়, তারা যদি লঙ্ঘন করে, আমরা কিভাবে এটা নিশ্চিত করব? ধরে নিলাম কোনো পক্ষই শান্তি চুক্তি মানলো না, লঙ্ঘন করলো, সেক্ষেত্রে আপনি আবারও শান্তি চুক্তি করতে পারেন, বারবার করতে পারেন, এবং পৃথিবীর কোনো শান্তি চুক্তি একবারে আপনাকে শান্তির নির্দেশনা দেয়নি। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার দিকে আপনি দেখুন, তারা বারবার শান্তি চুক্তি করেছে এবং সেই জায়গাটাতে একটা স্থিতিশীলতা তৈরি হয়েছে। ঠিক একই প্রশ্ন
প্রশ্নটি আমি যদি করি, আজকে শান্তি চুক্তি না করে আজকে যদি দুইটি রাষ্ট্র যুদ্ধের বিবাদে জড়ায়, 10 লাখ মানুষ মারা যায়, সেক্ষেত্রে সেই 10 লাখ প্রাণ কি তারা ফিরিয়ে দিতে পারবেন? বারবার তো শান্তি চুক্তি করা সম্ভব, কিন্তু 10 লাখ মানুষকে কি ফিরিয়ে দেওয়া সম্ভব না। দ্বিতীয় কথা, মাননীয় সভাপতি, আজকে পক্ষদলের প্রথম বক্তা বলেছেন যে যখন শোষিত হচ্ছে তখন কেউকে না কেউকে আসলে আমাদের কথা বলতে হবে, কেউ না কেউ প্রতিরোধটি করতে হবে। তাহলে তাদেরকে আমি প্রশ্ন করি, এই যে দুটি রাষ্ট্রের কথা তারা বলছেন, ইরান এবং ইসরায়েল, এই দুইটি রাষ্ট্রের মধ্যে কে শোষিত? মাননীয় সভাপতি, কেউই শোষিত নয়। আমরা দেখি মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে এই দুইটি রাষ্ট্রেরই মধ্যে একটি আগ্রাসী ভূমিকা রয়েছে এবং এই দুটি রাষ্ট্রই মাননীয় সভাপতি শোষকের ভূমিকা পালন করেছে। আজকে শোষিতের কথা বলার জন্য আপনি শোষককে কখনো কণ্ঠস্বর হিসেবে দেখতে পারেন না, কারণ শোষক কখনো শোষিতের কথা বলে না। আজকে ইরানের কথা আপনি বলছেন, ইরান চায় মধ্যপ্রাচ্যে তার প্রভাবটি বিদ্যমান থাকুক, যেই কারণে সে নিউক্লিয়ার পারমাণবিক শক্তি গঠন করেছে। ইসরায়েলের কথা বলছেন, ইসরায়েল তো সেই 1948 পরবর্তী সময় ধরে কি শোষণ করছে তা আমরা চোখের সামনেই দেখছি। তাহলে কাকে তারা আজকে শোষিত বলার চেষ্টা করছেন? আমি তো এখানে শোষিত খুঁজেই পাচ্ছি না। তারা বলছেন যে শান্তি চুক্তিগুলো কিভাবে কাজ করবে আমাদেরকে দেখিয়ে দিয়ে যান। আসি মাননীয় সভাপতি, আজকে 4টি আরব ইসরায়েল যুদ্ধের পরে আমরা ফিলিস্তিনের সাথে এই মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের সাথে আমরা পশ্চিমা শক্তিগুলোর দুটি চুক্তি দেখতে পাই। প্রথমত, ক্যাম্প ডেভিড চুক্তি যখন হয় তখন দুটি ভালো ফলাফল আমরা পাই। প্রথম ফলাফলটি হচ্ছে এই যে ইসরায়েল এবং মিশরের মধ্যে যেই ধরনের সংঘাতগুলো হবে, তারা দুটি দল একই জায়গায় একই টেবিলে এসে এটি নিশ্চিত করেছে এর পরবর্তী থেকে তারা আঞ্চলিকভাবে স্থিতিশীলতা নিশ্চিত করবে। জাতিসংঘের 33তম অনুচ্ছেদের মাধ্যমে তাদের মধ্যে যদি কোনো বিবাদ হয়ে থাকে সেগুলো মীমাংসা করবে এবং এই জিনিসগুলোতে আমরা দেখেছি দুটি পক্ষই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আসুন অসলো চুক্তির ফলাফল দেখি। 4টি ফলাফল আমরা দেখতে পাই। প্রথমত, ফিলিস্তিন অসলো চুক্তির পরে আংশিক স্বশাসন নিশ্চিত করতে পেরেছিল। 24 বছর পর ইয়াসির আরাফাত ফিলিস্তিনে ফিরে আসতে পেরেছিলেন। পিএলও স্বীকৃতি পেয়েছিল এবং ফিলিস্তিনে ভূমি সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক আলোচনা হয়েছিল। এবার আমরা তুলনা করি মাননীয় সভাপতি, আমরা দেখছি শান্তি হলে কিছুটা অগ্রসর হই আমরা মানবাধিকারের দিকে। আমরা চুক্তিগুলোর মাধ্যমে জীবন মান, মানবাধিকার, সাম্য এগুলো স্থিতিশীল রাখতে পারি। যুদ্ধ হলে তার বিপরীতে তারা যদি আমাদেরকে দেখাতে পারতেন যে অনেক যুদ্ধ হয়েছে, যুদ্ধের ভয়াবহতার পরেও শান্তি এসেছে, 4টি যুদ্ধ আমরা করেছি এই একই দোহাই দিয়ে, কিন্তু এরপরে আমরা ফলাফল কি দেখেছি? প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পরে আমরা দেখেছি ফিলিস্তিনিরা আরও বেশি বাস্তুচ্যুত হয়েছে এবং চতুর্থ আরব ইসরায়েলের পরে দেখেছি এমন একটি অবস্থা তৈরি হয়েছে ফিলিস্তিনিরা তাদের যে বক্তব্যগুলো সেগুলো তুলেই ধরতে পারছে না। এবং প্রতিবারই তারা চিন্তা করেছিল, আরব বিশ্ব চিন্তা করেছিল এবার যদি যুদ্ধ করি তাহলে ইসরায়েলকে আমরা হারিয়েই ছাড়বো, এমন মানসিকতা নিয়ে, যেই মানসিকতা আমার পক্ষ দলের বন্ধুরা আজকে দেখানোর চেষ্টা করেছেন। এবং তার ফলাফল কি হয়েছে? 1967 সালে এই ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাসে যখন গামাল আব্দেল নাসের যুদ্ধে জড়ালেন, যুদ্ধের ভয়াবহ ফলাফলের পরে তিনি এটি মেনে নিতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন মাননীয় সভাপতি। এবং মধ্যপ্রাচ্যের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি বলছি মাননীয় সভাপতি? আমরা বলছি এখন আমাদেরকে একটি শান্তির পথে আসা দরকার, শান্তি চুক্তি করা দরকার। তারা বলছেন না, কোনো পক্ষই শান্তি চুক্তিতে আসবে না। কিন্তু কেন আসবে না তারা এটি দেখাতে পারেনি। আমরা দেখিয়ে যাই কেন শান্তি চুক্তিতে আসবে। কিছুদিন আগে 2023 সালে ইরান এবং সৌদি আরব, বৈরী দুটো রাষ্ট্র, চীনের মধ্যস্থতায় তারা কিন্তু টেবিলে বসেছে এবং এখন পর্যন্ত তারা কিন্তু সেটি চালিয়ে যাচ্ছে। এবং এই ধরনের কাজ হলে যে ছায়াযুদ্ধের অবসান হয় তার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ইয়েমেন। সৌদি যখন শান্তি চুক্তি করলো, এখন কিন্তু ইয়েমেনের পরিস্থিতি আগের থেকে অনেক বেশি স্থিতিশীল। আমরা তারা যেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন, মানুষের জীবনমান রক্ষা, মানবাধিকার রক্ষা, সাম্য প্রতিষ্ঠা, আমরা দেখেছি এই রাস্তায় যদি আমাদেরকে হাঁটতে হয় শান্তি চুক্তির মাধ্যমেই হাঁটতে হবে। যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে কখনো এই 3টি বিষয় নিশ্চিত করা সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি। প্রথমে পক্ষ দলের থেকে যুক্তি খণ্ডন করবেন মোহাম্মদ নাগিব মাহফুজ, তার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী পুনরায় সুযোগ প্রদানের জন্য। তৃতীয় বক্তার কথা দিয়ে শুরু করবো। তিনি প্রথমেই বললেন যে বর্তমানে শান্তি চুক্তিতে আসবে। 7 অক্টোবর 2023 যখন ইসরায়েলের উপর ইসরায়েল যখন হামলা করে, 8 তারিখে মাননীয় সভাপতি শান্তি চুক্তির কথা বলা হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী সাথে সাথে জিনিসটি প্রত্যাখ্যান করে দিয়েছেন। অর্থাৎ তারা যে আজকে দাবি করছে যে শান্তি চুক্তিতে যাবে, অলরেডি এই ধরনের কথা উঠেছে এবং তারা জিনিসটাকে প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয়ত মাননীয় সভাপতি তারা আজকে বলেছে যে শান্তি চুক্তি কাজ করবে না। আমরা আপনাকে এবং তারা বলে যাচ্ছে কি শান্তি চুক্তি একবার না হলে বারবার শান্তি চুক্তি করবে। লক্ষ্য করে মানুষ পায়, তাহলে তাদের কথা মতো বারবার শান্তি চুক্তি কখন করবে? যখন বারবার মানুষ মারা যাবে। অর্থাৎ তাদের পৃথিবীতে অলরেডি প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে এবং তারা ভাবছে কি মানুষ মারা যেতে থাকুক, আমরা একটি শান্তি চুক্তি করব, 1 মাস 2 মাস ঠিক থাকবে, এরপর আবার শান্তি চুক্তি করবো, মানুষ মারা যাবে। আমরা মনে করি কি মাননীয় সভাপতি, আমরা আপনাকে যেটা দেখিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে, যেই মোমেন্টে যুদ্ধটা হবে, যুদ্ধের 3টা পরিণতি হতে পারে। 1, যে কোনো একটি পক্ষ জিতবে। আমরা আপনাকে দেখিয়েছি যে কোনো একটি পক্ষ যদি জিতে তাহলে কিভাবে আজকে আমার যে ছায়া শক্তিগুলো আছে, হেজবুল্লাহ, হামাস, হুতি, এরা কিভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং ছায়া যুদ্ধটি থেমে যাবে। অথবা আমরা দেখিয়েছি যে 2 পক্ষের যখন যুদ্ধ হবে এবং দীর্ঘমেয়াদে যখন যুদ্ধ
যুদ্ধটি হবে, তখন বৈশ্বিক যে পরাশক্তিগুলো আছে তারা তাদের বৈশ্বিক স্বার্থে শান্তি চুক্তির দিকে কেমনে আগাবে। অর্থাৎ আমরা আপনাকে একটি সমাধান দিয়েছি। তারা ক্যাম্প ডেভিড চুক্তির কথা বলে গেল। প্রথম কথা, ক্যাম্প ডেভিড চুক্তি কখন হয়েছিল? যুদ্ধের পরে হয়েছিল মাননীয় সভাপতি। আমরা মনে করি কি এই যে যখন যুদ্ধটা হবে এরপরে শান্তি চুক্তি হবে। অর্থাৎ তারা যার কথা, যে চুক্তিটির কথা বলেছিল তাও কিন্তু একটি যুদ্ধের পরিণতি। তাছাড়া মাননীয় সভাপতি, আমরা আপনাকে দেখাচ্ছি যে বর্তমানে যদি আমি আজকে যদি যে কোনো শান্তি চুক্তি করি, ইরান কিংবা ইসরায়েল কিংবা যে কোনো মহাশক্তি এটি সহজে ভঙ্গ করতে পারে, কারণ এক্সটার্নাল কোনো ফ্যাক্টর নেই। কিন্তু দীর্ঘমেয়াদে যখন যুদ্ধ হবে তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, তাদের কারণে সমগ্র বিশ্বের অর্থনৈতিক ক্ষতি হবে। তখন সমগ্র বিশ্বে তাকে যে চাপটা দিবে, তখন যে শান্তি চুক্তি হবে সেই শান্তি চুক্তি সেই মানতে অধিক বেশি বাধ্য থাকবে বর্তমান পরিস্থিতির তুলনায়। অর্থাৎ আমাদের আজকে সম্পূর্ণ যে কেসটি ছিল, যে আমরা আপনাকে যে কেস দেখালাম যে যদি ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধ করে আজকের বর্তমান পরিস্থিতির তুলনায়, তাহলে কিভাবে এই সরাসরি যুদ্ধের যে কোনো পরিণাম আজকে আমার মধ্যপ্রাচ্যে বেশি শান্তি দিবে, সেটা যে কোনো একটি মহাশক্তির বিজয় হোক অথবা যুদ্ধের পরবর্তী শান্তি চুক্তির মাধ্যমে হোক। কিন্তু বিপক্ষ দল থেকে আমি আশা করছিলাম তারা আমাকে দেখিয়ে যাবে যে কিভাবে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের পরিমাণ কমবে। তারা এই ধরনের কোনো কিছু দেখিয়ে যাননি। তাদের কথা হলো কি, মানুষ মরতে থাকুক, মানুষ নির্যাতিত হতে থাকুক, আমরা শান্তি চুক্তি করব, যদি শুনবে, না শুনলে আমরা আবার শান্তি চুক্তি করব। এভাবে কোনোদিন মাননীয় সভাপতি শান্তি আসে না। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ নাগিব মাহফুজকে। এবারে বিপক্ষ দলের পক্ষ থেকে যুক্তি খণ্ডনে আসবে মোহাম্মদ আসিফুর রহমান। তার সময় 2 মিনিট। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুরা যেভাবে 2+2 = 4 নীতিতে বক্তব্য দিয়ে যাচ্ছেন, বিশ্ব রাজনীতিতে এইভাবে কাজ করে না মাননীয় সভাপতি। আজকে আপনাকে বুঝতে হবে, নব্য উদারবাদী বিশ্বে শুধুমাত্র যুদ্ধই একমাত্র বিষয় নয় যেটা আপনাকে শান্তি চুক্তির টেবিলে নিয়ে আসতে পারে। সেখানে অর্থনীতি রয়েছে, সেখানে ভূ রাজনীতি রয়েছে এবং আরও অনেক বেশি স্বার্থ থাকে পরাশক্তিগুলোর, যা নিশ্চিত করে যে বিবাদমান যে পক্ষগুলো আছে সেই পক্ষগুলো একই টেবিলে বসবে। যার উদাহরণ আমরা দেখতে পাই গত বছরের সময় যখন এই ঝামেলাগুলো তৈরি হয়েছে, তখন কিন্তু চীন ইরানকে বলেছে এখন যুদ্ধের পরিস্থিতি নেই, যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক একইভাবে পশ্চিমা যে মিত্র রয়েছে ইসরায়েলের, তারাও কিন্তু বলেছে যে এখন এই ধরনের অবস্থায় আরও বেশি যুদ্ধ করে পৃথিবীকে অস্থিতিশীল করার কোনো মানে নেই। অর্থাৎ তারা যে বলছেন যে কেন মানবে, কিভাবে মানবে, মানার জন্য মাননীয় সভাপতি 101টি রাস্তা আছে। কারণ উদার এই পৃথিবীতে এখন অর্থনৈতিক স্বার্থ, ভূরাজনৈতিক স্বার্থ, অনেক স্বার্থের মাধ্যমেই পক্ষগুলোকে একই টেবিলে বসানো যায়, যেটা আমরা দেখেছি 34 বছর পর ইরান এবং সৌদি আরব একই টেবিলে বসেছে চীনের মধ্যস্থতায়। এবার আসি মাননীয় সভাপতি, তারা বলছেন যে হ্যাঁ যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হবে, তারপর গিয়ে শান্তি আসবে। ক্ষয়ক্ষতি হওয়ার পর শান্তি আসা ভালো নাকি মাননীয় সভাপতি ক্ষয়ক্ষতি হওয়ার আগে ক্ষয়ক্ষতি যেন না হয় সেই জায়গাটি নিশ্চিত করে শান্তি আনা ভালো? এবার আসি মাননীয় সভাপতি, তারা একটি জিনিস আজকে বলতে বারবার ভুলে গেছেন। আজকে আপনি ইসরায়েলের কথা বলুন কিংবা ইরানের কথা বলুন, দুইটি রাষ্ট্রই ঘোষিত কিংবা অঘোষিতভাবেই পারমাণবিক শক্তি। মাননীয় সভাপতি, এই দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যখন একটি যুদ্ধে আসবে, তখন যে আপনার ক্ষয়ক্ষতিটি আপনার সীমার ভিতরে হবে এটি আপনি কি করে নিশ্চিত হলেন? আমরা বিশ্বাস করি তখন যেই ক্ষয়ক্ষতিটি হবে সেটি মাননীয় সভাপতি অনেক বেশি হবে, ব্যাপক হবে এবং এই যুদ্ধে যেই জিতুক না কেন হেরে যাবে মানবতা। আজকে যখন আপনার পরিস্থিতি আরও বেশি খারাপ হচ্ছে, তখন আরেকটি যুদ্ধ কিভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে সেটি তাদেরকে দেখিয়ে দেওয়ার দরকার ছিল। মাননীয় সভাপতি, তারা বলছেন যে না এইভাবে তো হয় না, শান্তি চুক্তি হয় না। আমরা দেখেছি বছরের পর বছর, দশকের পর দশক চেষ্টা করার পর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া একই টেবিলে বসেছে। আপনি প্রয়োজনে দশকের পর দশক চেষ্টা করুন, তাতে সময় নিন, কোনো সমস্যা নেই, কিন্তু এই মানুষগুলোকে পারমাণবিক শক্তি ধরে এই দুটি রাষ্ট্রের মাঝখানে ফেলবেন না। এটি আজকের সংসদের কাছে আমার আহ্বান। ধন্যবাদ মাননীয় সভাপতি। এবারে বিচারক প্যানেল থেকে উভয় দলকে একটি করে প্রশ্ন করার পালা। প্রশ্ন করবেন বিচারক প্যানেলের সম্মানিত সদস্য জনাব আ.ন.ম ফয়জুল হক জুরিক। মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ইরান ইসরায়েল যুদ্ধ অপরিহার্য, এর পক্ষে যারা বলেছেন তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যতবারই যুদ্ধ হয়েছে এই অঞ্চলে ততবারই একটু একটু করে ভূখণ্ড হারিয়েছে ফিলিস্তিন। এবারে তার কি আসলে ব্যতিক্রম হবে, যেখানে পশ্চিমা বিশ্ব পেছন থেকে এই পুরো অঞ্চলটি অস্থিতিশীল করে রাখছেন, সেই জায়গাটিতে এই যুদ্ধ আবারও কি ফিলিস্তিনিদের জন্য একটু ভূখণ্ড হারানো কিংবা মানুষের জীবন মানের যে সংখ্যা সেটি তৈরি করবে না? স্যার, আমরা মনে করি ফিলিস্তিন যে ভূমি হারাচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে ইসরায়েল বেপরোয়াভাবে ফিলিস্তিনের ভূমি দখল করতে পারে। ইরান যদি এখন আক্রমণ করে ইসরায়েলকে, প্রথম যেটা হবে, ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের যে উইপন পাওয়ার, ইসরায়েলের যে অর্থ, তার একটা বড় অংশ ব্যয় হবে ওই জায়গায়।
ওই মুহূর্তে ফিলিস্তিনিদের উপর আক্রমণ কিছুটা হলেও লঘু হয়ে আসবে। প্রশ্ন হচ্ছে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে কী হবে। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে গিয়ে দেখা যাবে যে যখন দুইটা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়, আমরা বিশ্বাস করি না যে আসলে এই যুদ্ধে কোনো একটা শক্তি জিতে যাবে, সেটাই অবশ্যম্ভাবী। এরকম হতে পারে যে দুইটা শক্তি মোটামুটি ক্ষয়িষ্ণু অবস্থায় আছে, একটা রাষ্ট্র তার ক্ষয়িষ্ণু শক্তি নিয়ে কম দখলদারিত্ব চালাতে পারে। এরকম অবস্থায় যখন চুক্তিতে যাবে, সেই চুক্তির মধ্যে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা পাওয়ার সম্ভাবনা অত্যাধিক থাকবে বা বেশি থাকবে। আমরা যে কারণগুলো বললাম, দুইটা পারমাণবিক রাষ্ট্র, ঠিক সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন, জাপানের মতো রাষ্ট্রের অনেক বেশি পরিমাণে উৎসাহ থাকবে যে এবার একটা স্থায়ী সমাধানের দিকে যাই। ফিলিস্তিনিদের উপর যদি দখলদারিত্ব চলতে থাকে তাহলে স্থায়ী সমাধান কখনোই হবে না। আর একটা 7 অক্টোবর হবে, আর একবার হামাস আক্রমণ করবে, আর একবার ইসরায়েল আক্রমণ করবে। অর্থাৎ এরকম একটা ভয়ঙ্কর যুদ্ধই পারে পৃথিবীকে আবার ভাবাতে যে এবার ফিলিস্তিনিদের জন্য একটা স্থায়ী সমাধান দিতে হবে, যেটা ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য, যেটা ইরানের জন্য গ্রহণযোগ্য। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন, মধ্যপ্রাচ্যের শান্তির জন্য যদি যুদ্ধ অপরিহার্য না হয়, তাহলে প্রশ্ন থাকে তাহলে অপরিহার্য কি? নিজ ভূমে পরবাস একটি কথা আছে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে দেখেছে যে তারা নিজ ভূমে পরবাসী একটা জীবনযাপন করছে। আমি যদি যুদ্ধ না করি, এই বন্দি দশা, এই বন্দি জীবন আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। সেখানে রাশিয়া আমার দিকে এগিয়ে আসছে না, চীনও আমাকে আশ্বাস দিচ্ছে না, বরঞ্চ পশ্চিমা বিশ্বগুলো সেই তাদের গতানুগতিক ধারাই পালন করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যুদ্ধ ছাড়া আসলে বিকল্প আর কিও বা থাকতে পারে? আপনাদের মতামত কি? অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের জন্য ধন্যবাদ মাননীয় সভাপতি। এই প্রশ্নের উত্তর হচ্ছে কূটনৈতিক সমাধান, এবং অতীতে আমরা এই ধরনের কূটনৈতিক সমাধান দেখেছি। ইয়াসির আরাফাত যখন ছিলেন 1993 সালে, তিনি অসলো চুক্তিটি ঠিক এইভাবেই করেছিলেন। তিনি তখনকার যে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তারা নিজ ভূমে পরবাসী এবং তাদের স্বশাসন দরকার। এবং সেই জায়গা থেকেই আমরা আইজ্যাক রবিন এবং ইয়াসির আরাফাতের মধ্যে অসলো চুক্তিটি দেখি। অসলো চুক্তির পরে তাদেরকে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় কিন্তু স্বশাসন দেওয়া হয়। দুঃখজনকভাবে এর 3 মাস পরে ইসরায়েলের তৎকালীন প্রেসিডেন্ট আইজ্যাক রবিনকে হত্যা করা হয়, যার ফলে এই চুক্তিটি আর পরবর্তীতে কন্টিনিউ করা সম্ভব হয়নি বা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু বর্তমান সময়ে যদি কূটনৈতিকভাবে ফিলিস্তিনিরা এই বিষয়টিকে দেখে বা এই বিষয়টিকে সমাধান করার চেষ্টা করে, তাহলে যেহেতু একটি নব্য উদারবাদী পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি, কূটনীতির শক্তি এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটিতে হামাসের এই হামলাগুলো বন্ধ করে কিংবা তাদের মধ্যকার পিএলও এবং হামাসের যেই দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বগুলো মিটিয়ে তারা যদি কূটনীতিকে আরও বেশি শক্তিশালী করে, তাহলে এই সমস্যাটার একটি দীর্ঘমেয়াদী সমাধান আসা সম্ভব। হয়তো সেটা ধীরে ধীরে আসবে, কিন্তু এভাবেই সমাধানটি আসা উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকে যে বিষয়টি অত্যন্ত সমসাময়িক একটি বিষয়, আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে, এক ধরনের রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা আমরা বলতে পারি। উভয় পক্ষই একেবারে সামনাসামনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমনটিও প্রকাশ করছে না, আবার যুদ্ধের প্রস্তুতি কিছুটা নেওয়া হচ্ছে, মাঝে মধ্যে আক্রমণ এবং প্রতি আক্রমণ ঘটছে। এমনি একটি প্রেক্ষাপটে আজকের এই বিতর্কের বিষয়টি আমার মনে হয় অত্যন্ত যুগোপযোগী হয়েছে, এবং আমাদের উভয় পক্ষের বিতার্কিকরা অত্যন্ত সাবলীলভাবে যুক্তিতর্ক উপস্থাপন করে দেখানোর চেষ্টা করেছেন যে বিষয়টি আসলে কি। বিষয়টি সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে যেটি হয়, এটি অত্যন্ত একটি পুরানো বিষয়, যেটিতে ভূ রাজনীতি এবং পরাশক্তির একটি প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে সরাসরি যুদ্ধ কিংবা শান্তি চুক্তি কিংবা শান্তি আলোচনা কিংবা কূটনৈতিক তৎপরতা, এর অনেকগুলি বিষয় এসেছে যেগুলি আমাদের এর সমাধানের দিকে, একটি দীর্ঘস্থায়ী সমাধানের দিকে বা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে আমাদের নিয়ে যেতে পারে। তা আমার মনে হয় উভয় পক্ষ যে যুক্তি উপস্থাপন এখানে করলেন, তার ভিত্তিতে আসলে একবার মনে হয়েছে এটি সঠিক, আরেকবার মনে হয়েছে অপরপক্ষ সঠিক। কিন্তু আমি যেটা বিশ্বাস করি বা আমার বিশ্লেষণে যেটা মনে হয়, যে এর প্রত্যেকটি অনুষঙ্গই কিন্তু আমাদের জন্য এই সমাধান করার জন্য প্রয়োজন। হয়তো কিছুটা যুদ্ধের মাধ্যমে আসবে, আবার অনেকাংশে শান্তি আলোচনার মাধ্যমেও আসবে। সুতরাং আমরা একটি অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে আজকের এই আলোচনাটি করলাম। আমরা জানি না সামনের সময় আমাদেরকে বলে দেবে যে কোনটি সঠিক সিদ্ধান্ত বা কোনটি আমাদেরকে একটি দীর্ঘমেয়াদী শান্তির দিকে ধাবিত করবে।
তো আমি আশা করব যে আপনাদের এই ধরনের যুক্তিতর্ক ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে আপনাদের যখন উপস্থিতি ঘটবে, আপনারা যখন আপনাদের নিজ নিজ অবস্থান থেকে রাজনৈতিক বিশ্লেষণ করবেন, তখন এই যুক্তিগুলি আপনাদেরকে সহায়তা করবে। তা আমার মনে হয় ইতিমধ্যে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের ফলাফল প্রস্তুত করে ফেলেছেন। আমি আজকের অনুষ্ঠানের উপস্থাপিকাকে অনুরোধ করব ফলাফলগুলি সংগ্রহ করে ঘোষণা করবার জন্য। ধন্যবাদ সম্মানিত সভাপতি। সুপ্রিয় দর্শক, এবারে ফলাফল জানবার পালাম। আমার হাতে থাকা সবুজ ব্যালটের মাধ্যমে আজকে জানতে পারবো এই প্রতিযোগিতায় বিজয়ী দল কারা হচ্ছেন, এবং লাল ব্যালটের মাধ্যমে জানা যাবে সকল বিতার্কিকদের মধ্য থেকে আজকে সেরা বিতার্কিক কে হতে যাচ্ছেন। সর্বোচ্চ সংখ্যক ব্যালট যে দলের পক্ষে যাবে সে দলই হবে আজকে বিজয়ী দল, এবং সর্বোচ্চ সংখ্যক ব্যালট যে বিতার্কিকের পক্ষে যাবে সেই হবে আজকে সেরা বিতার্কিক। আমি এক এক করে সবুজ ব্যালটগুলো খুলে দিচ্ছি। প্রথম সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় সেরা দল নির্বাচিত হয়েছেন বিপক্ষ দল সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় সেরা দল হিসেবে কিংবা বিজয়ী দল হিসেবে নির্বাচিত দলটি হচ্ছে বিপক্ষ দল সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। মধ্যে বুঝে গেছি আজকে বিজয়ী দল কারা, কিন্তু তারপরেও নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় সবুজ ব্যালটটিও খুলে দেখছি, এবং আমার তৃতীয় সবুজ ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন বিপক্ষ দল সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে দেখার পালা সব বিতার্কিকদের মধ্য থেকে কে হতে যাচ্ছেন সেরা বিতার্কিক। প্রথম লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকে এই প্রতিযোগিতায় সকল বিতার্কিকদের মধ্য থেকে সেরা বিতার্কিক হয়েছেন বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক মোহাম্মদ আসিফুর রহমান। দ্বিতীয় ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত নামটি হচ্ছে বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক মোহাম্মদ আসিফুর রহমান। অর্থাৎ আমরা বুঝে গেছি বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক মোহাম্মদ আসিফুর রহমান হচ্ছেন আজকে সেরা বিতার্কিক, কিন্তু তারপরেও নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় ব্যালটটিও খুলে দেখছি। তৃতীয় লাল ব্যালট অনুযায়ী আজকে এই প্রতিযোগিতায় সকল বিতার্কিকদের মধ্য থেকে নিজেকে সেরা প্রমাণ করেছেন মোহাম্মদ আসিফুর রহমান। অভিনন্দন আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর প্রথম রাউন্ডের আজকের পর্ব। আশা করি আপনারা সবাই উপভোগ করেছেন এবং একই সাথে জ্ঞান আহরণ করেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।